স্বামী পরকীয়া করে, আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে যায়, এমনকি আমার চাইতে বয়স্ক মহিলার কাছেও যায়। অন্য মেয়ের প্রতি তার এই ছুকছুকানি স্বভাব কিভাবে ঠিক করব, কিভাবে তাকে আমার প্রতি আকৃষ্ট করব, ধরে রাখবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর প্রিন্স। আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। এর আগে আমি একটা ভিডিওতে কথা বলেছি স্বামী খারাপ হলে করণীয় 6টি কাজ। সেই ভিডিওতে দারুণ রেসপন্স পেয়েছি, তোমাদের সাথে পেয়েছি কিছু কমন প্রশ্ন। তার মধ্যে অন্যতম পপুলার কোশ্চেন হচ্ছে স্বামীর পরকীয়া। তো ভাবলাম চলো এই বিষয়টা নিয়ে তোমাদেরকে কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ দেওয়া যাক। কথাগুলো মাথায় রেখে চললে এবং সেই অনুযায়ী কাজ করলে স্বামীকে কিছুটা হলেও শুধরাতে পারবে ইনশাআল্লাহ। এই ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আগে আমাদেরকে জানতে হবে স্বামীরা পরকীয়া কেন করে। মূলত স্বামীদের 2টা ক্যাটাগরি হয়ে থাকে, যা নিয়ে আমরা অল্প বিস্তর একটু আলাপ করব। টাইপ 1 লুচ্চা বা লম্পট স্বামী, যার কিনা চরিত্রই খারাপ, অর্থাৎ নষ্টামি তার রক্তে মিশে আছে। আরেকটা হচ্ছে টাইপ 2, যারা কিনা স্ত্রীর অবহেলা বা স্ত্রীর কাছ থেকে পর্যাপ্ত সম্মান, ভালোবাসা, যত্ন অর্থাৎ প্রপার ফিডব্যাক না পেয়ে নষ্ট হয়ে যায়। টাইপ 1 অর্থাৎ যাদের স্বামীরা স্বভাবগতভাবেই লুচ্চা, তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এরা নিজের যৌবন থাকা পর্যন্ত কোনোদিন শুধরাবে না। তবে শেষে তোমাদের জন্য কিছু টিপস রয়েছে, সো দ্যাট ধৈর্য ধরে অপেক্ষা করো এবং বোঝার চেষ্টা করো যে কারা স্বভাবগত আর কারা সুযোগগত। এখানে আমি আরো ইম্পর্টেন্ট একটা বিষয় একটু ইলাবোরেট করতে চাই, সেটা হচ্ছে স্বভাবগত লুচ্চা বা নজর খারাপ স্বামীদের চেনার 10টা মূল পয়েন্ট তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। যেই লক্ষণগুলো বা বিষয়গুলো তার মধ্যে দেখলে বুঝতে পারবে যে সে স্বভাবগত লুচ্চা বা তার নজর খারাপ। যাদের দেখবা তোমার বোন বা ফুফু কিংবা খালার সাথে বিয়ে হতে গিয়ে তোমার সাথে বিয়ে হয়ে গেছে, যে তোমার বান্ধবী বা শালিকাদের নিয়ে বেশি উদ্গ্রীব, যে তোমার সামনে অন্য নারীর প্রশংসা করে, যে তোমার অতীতের প্রেম বা দুর্ঘটনা জেনেও তোমাকে বিয়ে করেছে। একটা কথা আমি প্রায়শই বলি, যে তোমার সহসা এমন কোনো দোষ মেনে নেয় যা স্বাভাবিকভাবে মানার কথা না, বুঝতে হবে তার জীবনে তোমার চাইতেও বড় ঘাপলা আছে। ব্যতিক্রম 2-1টা থাকতে পারে, সে হিসেব ভিন্ন। যাদের দেখবা তার ভাবির সাথে খুব ভালো খাতির, যার দেখবা তোমার বোনের, ভাইয়ের অথবা যে কারো কিশোরী মেয়ের প্রতি অনেক আদর, যে দেখবা তোমার চাইতেও অন্য কোনো মেয়ের আবদারকে অধিক প্রাধান্য দেয়, যে কিনা পর্ন ভিডিও দেখতে অভ্যস্ত, যাত্রা বা পুতুল নাচ দেখতে পছন্দ করে, যে তার ফোন তোমার হাতে দিতে চায় না। যাই হোক, এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না, যেহেতু আমাদের আজকের টপিক এটা নয়। তো এগুলো হচ্ছে কমন কিছু সাইন সিমটমস স্বভাবগত লুচ্চা বা নজর খারাপ স্বামীদের। তুমি তো নারী, তুমি চোখ দেখলেই বুঝবা, আমি 200% শিওর। এবার বলি, যারা পরিস্থিতিতে পড়ে কিংবা সুযোগ পেয়ে নষ্ট হয়েছে, তারা মূলত গতানুগতিকভাবে ভালোই থাকে শুরুর দিকে। হয়তো জীবনে বড়জোর 2-1টা প্রেমের ঘটনা কিংবা ছ্যাঁকা খাওয়ার ইতিহাস থাকতে পারে। শুরুর দিকে তারা ভালো আচরণ করলেও সময় যেতে যেতে তাদের আচরণে আমূল পরিবর্তন আসতে শুরু করে, অর্থাৎ সংসারের শুরুতে এদেরকে কখনোই এমনটা মনে হয়নি, কোনো মেয়ের সাথে অতটা খাতিরও দেখা যায়নি, ফোন তুমি হাতে নিলেও তেমন একটা রিয়্যাক্ট করতো না, কিন্তু একটা সময় পর হঠাৎ করেই ফোন তুমি হাতে নিলে কেমন যেন একটা রিয়্যাক্ট করে বসে, তোমার প্রতি তার অ্যাটেনশন কমিয়ে দেবে। মানে পরিবর্তন লক্ষণীয়, আগে তো মানুষটা এমন ছিল না। তো ভালো ব্যাপার হচ্ছে টাইপ 2 স্বামীদের বেশিরভাগ ক্ষেত্রে শুধরানো যায়, ভালো করা যায় চেষ্টা করলে। যাদের টাইপ 1 স্বামী, তারা আগেই নিজের রাস্তা মাপতে পারো, অর্থাৎ নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারো। দিন থাকতে নিজের ব্যবস্থা করে নেওয়া ভালো। সময় যত অতিবাহিত হতে থাকবে, তুমি তার সংসারের এই পৃষ্ঠপোষকতায় আরো অনেক বেশি মাকড়সার জালের মতো জড়িয়ে যেতে থাকবে। তখন তোমার সেখান থেকে বেরিয়ে এসে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন, কষ্টকর এবং দুঃসাধ্য হয়ে উঠবে, কারণ যৌবন থাকতে ওদেরকে ভালো করা সম্ভব নয়, একমাত্র আল্লাহ যদি হেদায়েত না করে। বিকজ অফ নষ্টামি ওদের রক্তে মিশে আছে। পুরুষ মানুষ বাইরে বাইরে ঘোরে, তুমি চাইলেও তাকে আঁচলে বেঁধে রাখতে পারবা না। এখন যদি ব্যাপারটা মেনে নিয়ে সংসার করতে পারো তো আলহামদুলিল্লাহ, ভালো, তার হেদায়েতের জন্য দোয়া করবা। আর না পারলে দেরি করে লাভ নেই, দিন থাকতেই সিদ্ধান্ত নেওয়াটা উত্তম। এখন যেন এইসব আর কেউ কমেন্টস করো না, ডিভোর্স দিলে তো সমাজে মেয়েদের কলঙ্ক রটে যায়, মেয়েদেরই দুর্নাম হয়। মেয়েদেরকেই কেন চুপ থাকতে হবে, কেন তাদেরকেই সবসময় মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে? ভাই, তোমাকে কেউ কিরা কসম দেয় না থাকার জন্য। তোমার বালের খুশ, তুমি থাকবা কি যাবা, না পোষালে যাওগা। আর থাকতে হলে মেনে নিয়ে চুপচাপ থাকতে হবে, অহেতুক অশান্তি করা যাবে না। যারা মেনে নিয়ে চুপচাপ থাকতে চাও সংসারে, তাদের জন্য শেষে কিছু কথা বলবো।
বলবো বললাম তো, ধৈর্য। তো এবার ধরে নিলাম তোমার স্বামী টাইপ 2, তাহলে এখন তাদেরকে কিভাবে ঠিক করবে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ঘন ঘন সেক্স। সেক্স, ইয়েস বেবি, সেক্স। সেক্সের ওপরে কোনো ওষুধ নাই। পুরুষ মানুষের যে কোনো নারীর সাথে খাতিরের আলটিমেট ইন্টেনশনটাই থাকে সেক্স বা ফিজিক্যাল ইন্টিমেশন, মানে সে কারোর সাথে পরকীয়া করছে তার সেক্সুয়াল ডিজায়ার থেকে। তুমি যখন তার সেই হরমোনটা ক্রমান্বয়ে ইউজ করা শুরু করবা, তখন তার সেক্সুয়াল হরমোন লেভেলটা অলওয়েজ ডাউন থাকবে। বুঝনি? আচ্ছা বোঝাচ্ছি। একটা ইয়াং ছেলে কোনো মেয়েকে বা তার গার্লফ্রেন্ডকে ওই সময় পাত্তা দেয় সবচেয়ে বেশি যখন তার ভীষণ সেক্সুয়াল ফিলিংস ওঠে। সে তার সাথে সেক্স চ্যাট করে, নুডস চায় এবং দেখে। একটা পর্যায়ে সে উত্তেজনার চরম মাত্রায় পৌঁছে মাস্টারবেশন করে ফেলে। স্পাম আউট হয়ে গেলেই সে শেষ, আর অপর পাশের মেয়েটাকে সে পাত্তা দেয় না। ঠিক একইভাবে বউয়ের ক্ষেত্রেও স্বামী আসে রাতে, মুড হচ্ছে খুব, সেক্স করলো অ্যান্ড ওপাশ ফিরে ঘুমিয়ে গেল। যখন তার মুড আসে সে জোর করে হলেও তোমার সাথে ইন্টিমেট হবে, তোমার মন গলানোর চেষ্টা করবে বা দরদ দেখাবে, আদর ভালোবাসা দেখাবে। কাম শেষ, আর পাত্তা নাই। ঠিক বললাম তো নাকি? তো এটাই হচ্ছে ফ্যাক্ট। তুমি যখন ঘন ঘন ইন্টিমেট হবে তোমার হাজবেন্ডের সাথে, তখন তার হরমোন লেভেলটা অলওয়েজ ডাউন থাকবে। ঠিক যেমনটা পেট ভর্তি থাকলে লুচে ঘমঘম লাগে, ভরা পেটে অত্যন্ত সুস্বাদু খাবারেও অরুচি কাজ করে। তো সেই জায়গা থেকে অন্য নারীর প্রতি এই অনাকাঙ্ক্ষিত চাহিদা তার তুলনামূলক কাজ কম করবে। এখন অনেকে বলবা সে তো তার মুড হলে আমার কাছে আসে, খাইশ মেটায়, চলে যায়। আমার চাওয়া মুড কোনো কিছুর তোয়াক্কাই করে না সে। আমার নিজের চাহিদা নিয়ে তার কাছে গেলে বিরক্ত হয়, গায়ে হাত পর্যন্ত উঠিয়ে ফেলে। দেখো, পুরুষ মানুষ এই এক জায়গাতেই কাবু। যতই দূরে সরাক তোমাকে, তুমি একটু বেহায়ার মতো তাকে জোর করলেই সে তোমাকে উপেক্ষা করতে পারবে না। এখন আমাকে অনেকেই বলে যে আমরা প্রপারলি সেক্স তো করি রেগুলার, তাহলেও কেন সে বাইরে যায়? দেখো, সেক্স করতে দেওয়া আর দুইজনে করা দুইটা ভিন্ন বিষয়। তুমিও নারী, সে যেই নারীর কাছে যায় শরীর ভোগ করতে, সেও কিন্তু নারী। তার আর তোমার মধ্যে পার্থক্য কোথায়? তার কি এমন আছে যা তোমার মধ্যে নেই? সেটা হচ্ছে আচরণ বা নিজেকে প্রেজেন্টেশন। অর্থাৎ লজ্জা করলে চলবে না। স্বামীর জন্য জীবনে লাস্যময়ী, কামনাময়ী হতে হবে, হতেই হবে, এটাই নিয়ম। এতটা কামুক হবা যেন তোমার মতো করে এত আদর আর কোনো নারী তোমার স্বামীকে দিতেই না পারে। ফোর প্লেতে মনোযোগী হও, খালি কলার গাছের মতো শুয়ে থেকো না। তুমিও রেসপন্স করো, উত্তেজনামূলক কথা বলতে শিখো। লজ্জা লাগে বললে চলবে না, অভ্যাস কর। আমাদের গতানুগতিক স্বামী যাত্রার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অল্প বয়সেই পর্ন ভিডিও দেখে অভ্যস্ত। সেই ভিডিওগুলোতে যেই ধরনের নোংরা অ্যাক্টিভিটিস দেখানো হয়, ওই সকল যৌনকর্মীরা যেই ধরনের ব্যাড সাউন্ড বের করে মুখ দিয়ে সেক্সের সময়, যতটা শীতকার ফুটে ওঠে ওই সমস্ত যৌনকর্মীদের ওই স্ফুট কণ্ঠে, পুরুষ তার স্ত্রীর কাছ থেকেও সেটা এক্সপেক্ট করে। কিন্তু ভাই, পতি তার বউয়ের মধ্যে পার্থক্য আছে তো নাকি? সেটা তো বুঝতে হবে আগে। দুইটাকে একইভাবে ট্রিট করা উচিত না। তবুও যাই হোক, আমাদের পুরুষ জাতির এক্সপেকটেশনস লেভেলটা ওই পিক পয়েন্টে ঠেকে গেছে যে সেক্স বোধহয় এরকমই। বাই দ্য ওয়ে, আমি সে নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ, সেক্স অ্যাকচুয়ালি কি বা কেমন হওয়া উচিত। এখানে এত ব্রিফলি না বলি। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে স্বামীকে পুলকিত করতে পারতে হবে। এক কথায়, সে তোমাকে যেভাবে আদর করে তুমিও ঠিক সেই একইভাবে তাকে আদর করবা, যত রকম ভাবে সম্ভব, এবং কারণে অকারণে তাকে সেক্সুয়াল টাচ করবা, মজা করবা, টিজ করবা। আরেও তোমার স্বামী ভাই, এটা তোমার অধিকার। লজ্জা পাচ্ছ কেন? এরপর আসি, স্বামীর কাছে কখনোই ভুলেও ঘামার্ত অবস্থায় গায়ে ঘামের গন্ধ বা মশলা পেঁয়াজের উৎকট দুর্গন্ধ নিয়ে যাওয়া যাবে না। যখনই কাছে যাবা, ফ্রেশ হয়ে হাত মুখে পানি দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটু পারফিউম স্প্রে করে যাবা। আরে স্বামীর কাছে যাবা, ব্রাশ করে যাবা, হালকা চ্যাপস্টিক বা লিপস্টিক দিবা, মাথায় হালকা সুগন্ধি তেল ব্যবহার করবা, নইলে শ্যাম্পু। অর্থাৎ এক কথায় নিজেকে সুরভিত করে রাখবা। বাইরে থেকে সে যখন ঘরে প্রবেশ করবে, মানে মনে হবে সে যেন ফুলের বাগানে প্রবেশ করলো। ঘরে তার সাথে যখন একা থাকবা, বড় গলার ব্লাউজ পরবা যেন তোমার ক্লিভেজ দেখা যায়, ফিগার মেনটেন করবা, শাড়ি পরবা এমন ভাবে যেন নাভি দেখা যায়। আচ্ছা, তোমার স্বামী সেই মেয়ের সাথে পরকীয়া কেন করে কখনো ভেবে দেখেছো? কারণ ওই নারী যখনই তোমার স্বামীর সাথে মিট করতে আসে, মেকআপ করে পরিপাটি হয়ে সেজে গুজে আসে, নিজেকে অ্যাট্রাকটিভ ভাবে প্রেজেন্ট করতে হবে। কিন্তু না, তুমি তো বাড়িতে থাকো কামের বেডি জরি না হয়ে। ভাই, পুরুষ মানুষ সৌন্দর্য প্রেমী। বিয়ের পরে এটা কেন ভুলে যাও তোমরা? অগুছালো আওলা ঝাওলা চুল, তৈলাক্ত চেহারা পুরুষ মানুষের রুচি উঠে যাবার কারণ। এবার যে পয়েন্ট বলছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কথা। কথাই ভাত, কথাই জাত, কথাই মাত, কথাই কাত। কথা দিয়েই
সব হয়। অর্থাৎ গালিগালাজ একদম ব্যবহার করবে না কথার মধ্যে, মোহনীয় কথাবার্তা বলবা। ওই যে বাইরের লোকটার সাথে যেভাবে কথা বলো না, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন, আসেন না বসেন, আপনার ভাই তো বাড়িতে নেই, আচ্ছা ঠিক আছে ভাইয়া পরে আসবেন কিন্তু, কেমন। বোন আমার, তোমার এই মিষ্টি মোহনীয় কণ্ঠ কথাবার্তা পরপুরুষের জন্য নয়। তোমার আচরণ ওখানে হওয়া উচিত ছিল আসসালামু আলাইকুম, কে বলছেন, আপনার ভাই বাড়িতে নেই, পরে আসবেন, শেষ। আর স্বামীকে বলবা যত নরম করে বলা যায়, ওগো শুনছো বাবু। স্বামীকে সুন্দর সুন্দর নামে ডাকবা, এটা সুন্নাহ। সদা সর্বদা হাসি মুখে কথা বলবা, একদম অভিযোগ করবা না। বাড়িতে ঢোকা মাত্রই সারাদিন পর এখন আসার সময় হলো, চাল নেই, ডাল নেই, পেঁয়াজ নেই, রসুন নেই, এই হয়েছে সে হয়েছে, বালের মাথা হয়েছে। তোমার এই আচরণের কারণেও ভাববে বাড়িতে না আসায় বরঞ্চ ভালো ছিল, মানে বাড়িতে এসেই বিপদে পড়ে গিয়েছে, পরের দিনও আরো লেট করে বাড়ি ফিরবে। মানে এমনিও তোমার খ্যাচখ্যাচানি শোনা লাগে, বাড়িতে আসলে কোথায় একটু মিষ্টি কথা বলবো না, তা ঘ্যানর 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 চলতেই থাকে। মানে মনে করে এরকম করলে উনি বউ হয়ে গেল, একেবারে দায়িত্বশীল কত দেখাচ্ছে উনি। আরে বোন আমার, বাড়িতে ঢোকা মাত্রই তাকে সালাম দাও, সালামে মন নরম হয়। এক গ্লাস ঠান্ডা শরবত এনে দাও, ফ্যান চলছে চলুক, তবুও হাত পাখা দিয়ে একটু বাতাস করো। তার পায়ের স্যান্ডেলটা খুলে দাও নিজ হাতে, তার শার্টটা খুলে দাও নিজ হাতে। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলে নিজের পরিষ্কার ওড়নাটা দাও তাকে হাত মুখ মুছতে। খাবার শেষে হাত ধুতে যেন তাকে বেসিনে উঠে না যাওয়া লাগে। চিরঞ্জি বা ছোট বাটি হ্যান্ড ওয়াশে গিয়ে দিবা। হাত ধোয়া শেষ হলে একটু নিজের আঁচলটা এগিয়ে দাও হাত মুছতে। আর চেষ্টা করবা তার খাবার প্লেটেই খাবার খাওয়ার জন্য। তার পায়ের কাছে একটু আলতো করে বসো, নরম স্বরে তার কোলে মাথা রেখে বলো, আজকে কাজের খুব চাপ গিয়েছে না, মাথায় একটু তেল দিয়ে দেই, গোসল দিবেন, পানি গরম করে দিব, সম্ভব হলে একটু তার চুলগুলো টেনে দিবা। এর নাম হচ্ছে আদর্শ স্ত্রী। ভোগ করতে দিলেই শুধু বউয়ের দায়িত্ব পালন করা হয়ে যায় না। যেই নারী স্বামীর সেবা শুশ্রূষা করাতে তৃপ্তি পায় না, বিরক্তি বোধ করে, ভারী লাগে, ও কোনোদিন ভালো বউ হতে পারে না। আমি বলিনি তুমি খারাপ, তবে আমি দুঃখিত, ভালো বউ বা আদর্শ বউয়ের আচরণ গুণাবলী তোমার মধ্যে অন্তত নেই। পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রশংসা। প্রশংসায় মানুষ গলে না এমন মানুষের পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রশংসা। প্রশংসায় মানুষ গলে না এমন মানুষের জন্মই হয়নি। স্বয়ং আল্লাহ পর্যন্ত প্রশংসায় গলে যান, আর তো সে তিনার তুচ্ছ সৃষ্টি মাত্র। ক্ষণে ক্ষণে কথায় কথায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রশংসা করবা। এই জানো, তোমাকে না এখনো পাঞ্জাবি পরলে তাগড়া যুবক লাগে, আমার নজর সামনে রাখতে পারি না। তোমাকে সাদা শার্ট পরলে কি যে মানায়, মাশাআল্লাহ, একদম কিউটের ডিব্বা, মনে হয় আবার বিয়ের প্রস্তাব পাঠাই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার কণ্ঠ এত সুন্দর কিভাবে? আমি এমন সুন্দর কণ্ঠ আজ অব্দি কোনো পুরুষেরই শুনিনি। তোমার চুলগুলো, দাড়ির স্টাইলটা সেই ভাল লাগে আমার, পুরাই ক্রাশ আমার। এই তুমি কি জানো, তুমি কিন্তু অনেক চালাক একটা মানুষ, তোমাকে ঠকায় এমন বাপের বেটা নাই। আচ্ছা শোনো না, তুমি কি জানো, তুমি যদি চাকরি বাকরি না করে মডেলিং করতা, শাকিব খান তোমার কাছে পাত্তাই পাইতো না। তোমার কণ্ঠ যে কি আকর্ষণীয়, আই হায়, তোমার তো রেডিও সেন্টারে আর্য হওয়া উচিত ছিল। প্রশংসা, খালি প্রশংসা। তোমার চোখগুলোতে নেশা আছে, তাকালেই বেসামাল হয়ে যায়। ছেলেদের চোখ যে এত সুন্দর হয়, তোমাকে দেখার আগে কিন্তু এটা আমার জানা ছিল না। তোমার হাতগুলো, হাতের আঙুলগুলো সেই ভাল লাগে আমার, একদম ব্যতিক্রম, পুরুষালী একটা ভাব আছে। একটা মজার কথা কি জানো, তুমি ছাড়া অন্য কোনো স্বামী হলে আমার মতো বউকে কোনো দিন পালতো না। আবার বাইরে যাওয়ার সময় একটু তার হাতটা ধরে কনিষ্ঠ আঙুলে কামড় দিয়ে, বা তোমার চোখ থেকে একটু কাজল নিয়ে তার কপালে টিপ দিয়ে দেওয়ার ঢং করে বলবা, তোমাকে নিয়ে বড্ড চিন্তা হয় গো, কখন যে কার নজর লেগে যায়, তুমি এত সুন্দর কেন? দুনিয়ায় আমি বোধহয় সবচেয়ে সৌভাগ্যবতী নারী, যে কিনা তোমার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। তুমি তো বস ওয়ান পিস, দেখলেই আদর আদর পাই, ইচ্ছা করে কামড় দিয়ে খেয়ে ফেলি। এত কিউট কেন তুমি, গুলু মুলু কুচুকবো বাবু আমার। নিব্বা নিব্বি ঢং করা মনে হচ্ছে। আসলে প্রেমিক প্রেমিকা থাকাকালীন সবাই এমনটাই করে, কিন্তু বিয়ের পরে নিজেকে ম্যাচিওর দেখাতে গিয়ে আমরা এই ছোট ছোট বাচ্চামিগুলো, আচরণগুলো ভুলে যাই, হারিয়ে ফেলি, বা নিজের ভেতর থেকে বিসর্জন দিয়ে দেই। অথচ পুরুষ কখনোই ম্যাচিওর নারী পছন্দ করে না। তাই তার সামনে নিজেকে ম্যাচিওর প্রমাণ করার চেষ্টা করো না। তার সামনে তুমি যতটা বাচ্চামি করে চলবা, দুষ্টুমি করবা, ততই তার মনে তোমার প্রতি একটা আলাদা জায়গা তৈরি হবে। তার কাছে যে কোনো নারীর চাইতে তোমার এই আচরণ, কথাবার্তাগুলোই তোমাকে এগিয়ে রাখবে। এই প্রশংসা, এই যত্নগুলোই তার মনে তোমার এবং তার প্রেমিকার মধ্যে একটা তুলনা সৃষ্টি করবে। আরে ওই মেয়ের কাছে সে কয় ঘন্টা থাকে, কতক্ষণই বা ফোনে কথা হয়? তোমার কাছে প্রায় 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত থাকে। তুমি অবশ্যই জিতবা, নিজের ওপর আত্মবিশ্বাস রাখো। এ তো গেল তার প্রশংসা, এবার আসবে তার ফ্যামিলির প্রশংসা। জানো, আম্মা মানে তোমার শাশুড়ির কথা বলবা, যে ওই আম্মা বলছিল তুমি নাকি ছোটবেলায় খুব দুষ্টু ছিলা, খুব নাকি আদরের ছিলা। আম্মা সবসময় গল্প করে তোমার কথা। জানো, আমার মতো মানুষ হয় না, আমার তো ওনাকে সেই ভাল লাগে। কি মনে হয় জানো, আগের জন্মে বোধহয় আমার বান্ধবী ছিল। এই চলো, তোমার মা আর আমার মা
এক্সচেঞ্জ করি, আমার মা তুমি নাও আর তোমার মাকে আমাকে দিয়ে দাও। ননদের কথা আসলেই বলবা, জানো আপুকে না আমার অনেক ভালো লাগে, এত সুশ্রী সুন্দরী অমায়িক মানুষ, একদম সিনেমার নায়িকাদের মতো, এত ভালো মন উনার। আরো মানুষের তো ননদ আছে, আমারও আছে, কিন্তু আমার ননদ একদম মাটির মানুষ, তোমাকেও ভীষণ ভালোবাসে, স্নেহ করে, আমাকে তো পেলে মনে হয় নিজের বোনের মতো গল্প করে। শোনো না, এটা একটু দিই আপুদেরকে, তোমার ভাইগনাদের এবার এটা কিনে দিও তো, মামার কাছে তো চাইবে নাকি, তুমি না দিলে আর কার কাছে আবদার করবে শুনি, আম্মাকেও একটা এটা কিনে দিও। শুনছো, আব্বার না একটা দরকার ছিল এটা। আমার শ্বশুর এখনো যে হ্যান্ডসাম বুঝলা, আবার বিয়ে দেওয়া যাবে, খালি যদি আমার শ্বশুর হ্যাঁ বলে বিয়ের জন্য সিরিয়াল লেগে যাবে, লাইন লেগে যাবে। এই যে এই সামান্য ব্যাপারগুলোই তোমার প্রতি তার মনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, বুঝবে এত অবসেসড এই মেয়েটা, ওর মতো করে আমাকে বা আমার ফ্যামিলিকে কেউ কখনো বুঝেনি, ভালোবাসেনি, আপন মনে করেনি, খেয়াল রাখেনি, যত্ন করেনি। খেতে বসলে শ্বশুর শাশুড়িকে নিয়ে খেতে বসবা, কিছু রাঁধলে আগে তাদেরকে দিবা। আমি মানলাম তারা খারাপ, কিন্তু তুমি জাস্ট 3টা মাস এভাবে চলো, বলো যদি তাদের মধ্যে পরিবর্তন না আসে আমি জিন্দেগিতে আর কোনোদিন লেকচার দিব না, 200% চ্যালেঞ্জ। কিন্তু তুমি তো করবা না, কেন জানো? কারণ তোমার ইগো, তোমার নিজেকে ইনসিকিউর ফিল করা। বোঝানো হয়েছে, মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শ্বশুর শাশুড়ি ননদ এরা সবসময় খারাপই হয়, স্বামীও খারাপ, শুধু ভালোকে তোমার বাপ মা, তোমার বোন, তোমার ভাই, লাস্ট বাট নট দ্য লিস্ট। গত ভিডিওতেও বলেছিলাম, তাহলে এত কিছুর পরেও যখন কাজ হবে না, না হবার কথা না যদিও, তবুও যদি পুরোপুরি কাজ না হয়, জাস্ট সাইলেন্ট হয়ে যাও। তোমার শূন্যতা তাকে উপলব্ধি করতে দাও, তাকে নিয়ে যে তুমি উদ্গ্রীব তা তার সামনে তুমি প্রকাশ করো না, তোমার উপরে তার অধিকার খাটাতে দিও না। এই দুনিয়ায় কঠোরতম শাস্তির মধ্যে অন্যতম একটা হচ্ছে হঠাৎ করে অধিকার হারিয়ে ফেলা। বেশি বেশি নফল সালাত পড়বা, নফল রোজা রাখবা, পরকীয়ায় না ঝুঁকে পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে অনবরত দোয়া করবা। তোমার স্বামীকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, তোমার প্রতি তার মনে মহব্বত সৃষ্টি করে দেন, দেখবা ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গেল যাদের স্বামী মূলত স্বভাবগত নয় সুযোগগত খারাপ, তাদেরকে শুধরানোর বা মোটামুটি ওভারকাম করানোর আলটিমেট টিপস অ্যান্ড ট্রিক্স। সে না হয় বুঝলাম, কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, যাদের স্বামী স্বভাবগতই খারাপ তারা কি করবে? দেখো, একাধিক সহিহ হাদিস ও কোরআনের আয়াত আছে যেখানে আল্লাহ নারীদেরকে খুল বা খোলা তালাকের অনুমতি দিয়েছেন। কেন? কারণ তুমি যদি যে স্বামী চরিত্রহীন, ভালোবাসে না, যে স্বামী যত্ন করে না, খেয়াল রাখে না, ভরণ পোষণ দেয় না, তার কাছে পড়ে থাকো, তবে সমূহ সম্ভাবনা আছে তোমার চরিত্র কলুষিত হবার। তাই খারাপ স্বামীর কাছে পড়ে থেকে নিজের চরিত্র নষ্ট করার চাইতে বিচ্ছিন্ন হয়ে নতুনভাবে সংসার বা জীবন শুরু করাটাই সবচেয়ে শ্রেয়। তোমার নিজের চরিত্র হেফাজত করাটা সবচেয়ে বেশি জরুরি। আমার স্বামী খারাপ তাই আমিও প্রতিশোধ নেবার সুযোগ পেয়ে পরকীয়া শুরু করে দিলাম, সে সুযোগ আল্লাহ রাখেননি। এজন্যই নারীদেরকে খোলা তালাকের অনুমতি দিয়েছেন। এবং আমি যখন ডিভোর্সের ব্যাপারে একটা ভিডিওতে কথা বলেছিলাম, তখন অতি জ্ঞানী ও সুশীল কিছু মানুষজন আমার ওই কথাটাকে বা ভিডিওর যে মূল মোটিভ সেটাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, যে আমি নাকি নারীদেরকে ডিভোর্সের ব্যাপারে উৎসাহিত করেছি। আসলে আমি এটা বোঝাতে চেয়েছি যে ডিভোর্স প্রয়োজনে দেওয়া জরুরি, নিজের চরিত্র হেফাজত করার জন্য হলেও অনেক সময় আমাদেরকে ডিভোর্স দিতে হবে, এবং এটা আল্লাহরই নির্দেশ। তুমি খারাপ স্বামীর কাছে থেকে প্রতিশোধ নেওয়ার পায়তারা খুঁজছ, কিভাবে তুমি পরকীয়া করে তার প্রতি প্রতিশোধ নেবে, এই সুযোগ আল্লাহ তোমাদেরকে কখনোই দেননি, দিবেনও না। তোমরা কোনোভাবেই কুস্মিনকালেও এই জিনিসটা বাস্তবায়ন করতে পারবা না ইনশাআল্লাহ। ডিভোর্স দেওয়া নিন্দনীয়, ডিভোর্স দেওয়া খারাপ, ডিভোর্স দেওয়া পাপ, আল্লাহর আরশ কেঁপে ওঠে। এই দোহাই দিয়ে কোনো নারীকে তুমি জোর করে, জুলুম করে, জোর জবরদস্তি আটকে রাখার এখতিয়ার আল্লাহ তোমাকে দেননি। আল্লাহ যদি সুযোগ দেয়, আল্লাহ যদি অনুমতি দেয় খোলা তালাকের, তুমি বারণ করার কে? একাধিক সহিহ হাদিস রয়েছে যেখানে নারীদেরকে খোলা তালাকের ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে। কে বলেছে ভাই তোমাকে তোমার সন্তান নিয়ে ভাবতে? কে বলেছে তোমাকে তোমার সমাজ নিয়ে ভাবতে, যে সমাজ কিনা কেবল তোমার নিন্দা ছাড়ার কিছুই দিতে পারে না? কে কি ভাবলো তা দিয়ে তোমার দুঃখ কতটুকু লাঘব হবে আমাকে বলতে পারো? নিঃসন্দেহে তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়েজ কাজ, কিন্তু সেটা কখন? যখন কোনো স্ত্রী কোনো কারণ ছাড়াই স্বামীর থেকে তালাক চায়। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীর কাছ থেকে অনর্থক তালাক চায় তার জন্য জান্নাতে সুঘ্রাণ হারাম। কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ তোমাকে আজীবন ভুগতে বলেছেন। যেখানে আল্লাহ তোমাকে অনুমতি দিয়েছেন সেখানে সমাজের লোক কি ভাবলো না ভাবলো তা কি তোমার দেখার বিষয়? পবিত্র আল কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 128 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যদি কোনো স্ত্রী তার স্বামীর কাছ থেকে অসদাচরণ বা বিমুখতা আশঙ্কা করে, তবে তাদের জন্য কোনো দোষ নেই যে তারা পরস্পরের মধ্যে কোনো সন্ধি করে নেবে, এবং সন্ধি করাই উত্তম। অর্থাৎ আল্লাহ নিজে পরামর্শ দিচ্ছেন, তোমাদের স্বামীরা যদি মারধর করে, অত্যাধিক অসহনীয়
অবহেলা করে, অন্যত্র পরক্রিয়া করে, তবে তোমাদের কোনো দোষ নেই যদি তোমরা কোনো সমাধান করে নাও। সমাধান বিচ্ছেদ হতে পারে, দিনের পর দিন ভোগার চাইতে সমাধান করে নেওয়াটাই উত্তম বা শ্রেয়। আবার তোমার স্বামী তোমার ভরণ পোষণ দেয় না, তুমি চাইলেই তার পকেট থেকে তাকে না বলেই নিয়ে নিজের প্রয়োজন মেটাতে পারো, তবে যতটুকু না হলেই না বেঁচে থাকার জন্য, স্রেফ ততটুকু, কোনো বিলাসিতা করার জন্য না। এতে চুরির পাপ নেই। ইসলাম কোথায় নারীদেরকে অধিকার দেয়নি আমাকে বোঝাও। হাদিসে এসেছে হিন্দ বিনতে উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আবু সুফিয়ান কৃপণ প্রকৃতির মানুষ, সে আমাকে পর্যাপ্ত খরচ দেয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সম্পদ থেকে প্রয়োজন মতো নিতে পারো। সাহাবিয়া জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর চরিত্র ভালো না থাকায় তালাক চেয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী এমন স্বামীর সাথে থাকতে চায় না যে তার প্রতি অত্যাচার করে, সে চাইলে তালাকের আবেদন করতে পারে। এখন আসি শেষ একটা পরামর্শে, এটা সকল নারীর জন্য সার্বজনীন। স্বামী যদি না শুধরায় দণ্ডবিধি 497 ধারায় পরকীয়া বা অ্যাডাল্টি মামলা করা যেত আগে, এখন বোধহয় যায় না, তবে দাম্পত্য পুনরুদ্ধার মামলা করা যেতে পারে। সে ব্যাপারে বিশেষজ্ঞ আইনজীবীদের সাথে পরামর্শ করতে পারো। পরিশেষে আমার বোনদের জন্য আমার এতটুকুই বলার, স্বামীর চাইতে পরম আপন দুনিয়ায় তোমার কেউ নেই। স্বামী যতই খারাপ হোক, হিন্দু ধর্ম মতে তাকে পরমাত্মা পরমেশ্বর বলা হয়। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া খুব সহজ, নিলে তো নিয়েই নিলে, কিন্তু তুমি যদি সবর করো, ধৈর্য ধরো, তুমি এই দুনিয়ায় হয়তো ভালো কিছু প্রত্যাশা করে পাবে না ঠিকই, কিন্তু এর প্রতিদান আল্লাহ তোমাকে দিবেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। অনেকেই সেখানে লিখেছে, আমার স্বামী ফিরাউনের চাইতেও খারাপ। হাস্যকর, ফিরাউনের 10% খারাপও যদি তোমার স্বামীর মধ্যে থাকতো, তাহলে এই যেই ফোন দিয়ে তুমি আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, সেই সুযোগটাও তোমার কোনোদিন হতো না, এত রঙ্গ থাকতো না তোমার। পরকীয়া করা তো দূরের কথা, মাথায় আনার মতো সাহস হতো না তোমার। কথা বলার ক্ষেত্রে, তুলনা করার ক্ষেত্রে হুঁশ করতে হবে। আচ্ছা, আমাকে একটু বলো, তোমার স্বামী কখনো তোমার ঘরে অন্য পুরুষকে তুলে দিয়েছে? অন্য কাউকে দিয়ে তোমাকে ধর্ষণ করিয়েছে? প্রতি রাতে নতুন নতুন পুরুষ ঢুকিয়েছে তোমার ঘরে টাকার চুক্তিতে? না তো? তোমাকে দিয়ে নগ্ন ভিডিও করে ব্ল্যাকমেইল করে, এলাকার কারো সাথে তোমাকে সেক্স করতে বাধ্য করে এবং সেটারও ভিডিও করে রেখে তোমাকে ব্ল্যাকমেইল করেছে? করেনি তো না? এগুলো তো সিম্পল নমুনা দিলাম। আমার কাছে রোজ কি পরিমাণ ভয়াবহ কেস আসে, সে তুলনায় এখনো মায়ের গর্ভে আছো তুমি। আমি মানলাম তুমি ডিভোর্স দেবে আর একটা বিয়ে করবে, সেই পুরুষও যে ভালোই জুটবে তার কি গ্যারান্টি? সে তো তার চাইতেও খারাপ হতে পারে নাকি? কি ভাবছ একাই কাটিয়ে দেবে বাকি জীবন? করাটা কি আদৌ ততটাই সহজ? বিয়ের পরে মেয়েরা বাপের কাছেও বোঝা হয়ে যায়। আরো অনেক ফ্যাক্টস আছে। আর পরবর্তীতে বেশিরভাগই কোনো পুরুষ তোমাকে বিয়ে করতে পারে তোমার সম্পত্তি বা ব্যাংক ব্যালেন্স দেখে। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে কারো দ্বিতীয় বউ হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া, অর্থাৎ সতীনের সংসার করা। নাক সিটকে লাভ নেই, এটাই হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্ত। এখন দেখো, জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। স্বামীর পরকীয়া মানতে পারছো না, আরেকজনের বউ থাকবে, সেটাও মানতে পারবে কিনা একটু ভেবে দেখো। যৌবন ফুরালে তো অন্তত অনেকেই ভালো হয়, সে আশায় না হয় বাকি জীবনটা কাটিয়ে দিলে। আগে নিজে ভালো স্ত্রী হয়ে উঠো। সন্তানরা বড় হলে ঠিক তারাই তোমার স্বামীকে শাসন করে নেবে, তোমাকে তোমার সন্তানরাই শেল্টার দেবে। আর একটা চরম সত্যি কি জানো? অভাগা যেখানে যায় সাগর সেখানেই শুকায়। যার কপালটাই দুঃখের, তার কপালে সুখ স্থায়ী হয় না। আর যেদিন তার জীবনে সুখ আসে, সেদিন তার পরপারে যাবার ডাকও চলে আসে। মেনে নিতে পারলেই জীবন সুন্দর, নিজেকে সান্ত্বনা দিতে পারলেই ভালো থাকা যায়। প্লিজ অন্তত এই টাইপের কমেন্ট করো না যে মেয়েরাই কেন সবসময় মেনে নেবে। তুমি মানবা কি মানবা না, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমি তো কেবল তোমাকে পরামর্শ দিচ্ছি মাত্র। সিদ্ধান্ত নেবার স্বাধীনতা তোমার আছে। আমি দুভাবেই বললাম, যে যার জীবনের অবস্থান থেকে দেখে ভেবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে আর কি। তবে মনে রেখো, সংসার, পরিবার, আত্মীয় স্বজন সবই পার্থিব জীবনের ধোঁকা, এসবই ক্ষণস্থায়ী। একটা সম্পর্কই তোমার স্থায়ী, সেটা হচ্ছে আল্লাহর সাথে তোমার আত্মার সম্পর্ক। তোমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। দুনিয়ায় চলতে কিছু মানুষ প্রয়োজন, তাই কিছু সম্পর্ক জুড়ে দিয়েছেন মাত্র। এছাড়া আদতে কেউ কারো না। দিন শেষে সবাই একা। তোমার কবরে তোমার স্বামী সন্তান কেউ যাবে না। কিসের সাথ করছো তার সাথে? তোমার ভরণ পোষণের জন্য, মাথা গোজার একটা ঠাঁই পাওয়ার জন্য, একটা পরিচয়ের জন্য একজনকে প্রয়োজন। ব্যাস, তোমার প্রয়োজন জান্নাত। আর জান্নাত পেতে হলে লাগবে 4টা জিনিস: ফরজ সালাত, ফরজ সিয়াম, লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ পরকীয়া না করা, স্বামীর আনুগত্য করা। ব্যাস, জান্নাতের টিকিট কনফার্ম। আর কি লাগে? না পোষালে আলাদা হয়ে যাও, আর আলাদা হতে না পারলে আমি যেগুলো বললাম সেগুলো মাথায় নিয়ে চলো। আদর্শ স্ত্রী হও, স্বামীকে পটাও। দেখো, তুমি একটা আলাদা ব্যক্তিত্বের মানুষ, আমিও আলাদা। আমি তোমার মনের মতো হব না, তুমিও আমার মনের মতো হবা না। সংসার জায়গাটা হচ্ছে কম্প্রোমাইজের। আমরা খারাপ বাবা মার সাথেও তো জীবনের 20-25টা বছর কাটিয়ে দেই। একটা খারাপ স্বামীর সাথেও নয় দিলাম
20-30 বছর অসম্ভব নয়। আমি বলছি না মেনে নিতেই হবে, তবে একটু সহনশীল হতেই পারো। আগেও বলেছি, তুমি সির্ফ তোমার দায়িত্ব পালন করে যাও। একজন নারীর সর্বোচ্চ মর্যাদা সে একজন মা। অন্তত বাকি জীবনটা ভালো মা হয়ে কাটিয়ে দাও, যার পায়ের নিচে কিনা আল্লাহ গোটা জান্নাতকে মর্যাদা দিয়েছেন। আর কিছুই বলার নেই আমার। আল্লাহ সমস্ত স্বামী স্ত্রীকে পরকীয়া নামক ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।